প্রিন্স ভাই, আপনিও কি তাই মনে করেন? না, একটা শেষে যেটা বললেন তো কারেক্টলি বলছেন যে সরকারকে তার নিরপেক্ষ অবস্থান বজায় রাখতে হবে। ইতিমধ্যে এক্ষেত্রে তার ব্যত্যয় আছে, এটা সবাই জানে। এটা একেবারেই সাধারণ মানুষ আমাদের থেকে বরঞ্চ বেশি খবর রাখে। আমি দায়িত্ব নিয়েই কথাটা বলছি। সুতরাং সেইটা যদি উনি না রাখতে পারেন তাহলে কিন্তু আসলে একটা ভালো নির্বাচন করা কঠিন। কারণ এই কথাটা রিপিট হয়। এটা কিন্তু ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য তার আগের একটি মিটিং এ কিন্তু এই ধরনের একটা কথা বলেছেন। ন্যাচারাল, কারণ এই সরকারের মধ্যে সরকার আছে, আমরাও তো দেখি যে কে কি করে সবাই কিন্তু জানে না। দেখেন না ফেসবুকে আজকে একটা গভর্নমেন্টের কালকে উজ্জ্বল হয়, অমুক হয়, তমুক হয়। তো এটা তো আমরা এদের কাছ থেকে প্রত্যাশা করি না। কারণ কল্পনা করেন যে নির্বাচিত একটা দলীয় সরকার যে পরিমাণ সাপোর্ট পায়, এই সরকার তো তার চেয়ে বেশি সাপোর্ট পেয়েছে, সবার সাপোর্ট। তাহলে সে ফেল করবে এটা তো আমাদের প্রত্যাশা না, সেটা করতে হবে। তো এখন আমার মনে হয় যে যেহেতু পানি অনেক দূর গড়িয়ে গেছে, যদি ওনারা সিনসিয়ারলি এই জায়গায় আসতে চান, কারণ এটা হচ্ছে আমরা জুলাই মাসের শেষে পৌঁছেছি, 5 তারিখে গণ অভ্যুত্থান দিবস, আমরা সবাই তো সেই দিবসটাকে পালন করতে চাই। এবং গণ অভ্যুত্থান 1 বছরের এই মধ্যে মানুষের মধ্যে হতাশাটা বেড়ে গেছে, তার জীবনের নিরাপত্তা নেই। এই দেখেন এত আলোচনা করছি, আমরা কি কৃষকের অবস্থা, শ্রমিকের ন্যূনতম মজুরি, এই যে কর্মহীন মানুষ বেড়ে গেছে 27 লক্ষ, তার মধ্যে 18 লক্ষ নারী, ব্যবসা বাণিজ্য স্থবির। এবং এটা তো যে নির্বাচিত সরকার ছাড়া কেউ তো ইনভেস্টমেন্ট করবে না, এটা স্বাভাবিক। তাহলে এই যে জায়গাগুলো আছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ অবস্থা না? আপনি দেখেন রাস্তাঘাটে চলতে, সেদিন আমার সাথে টেলিভিশনে আরেকজন বন্ধু, এই বিএনপির নেতা, তিনি বলছিলেন যে মব, এবং যেখানে আজকে তো সন্ধ্যার পরে বেরোইতেও ভয় লাগে, কত তো সত্য। আপনি ডাইনে বেয়ে তাকায় চলতে হয়, আগে এক ধরনের ভয়ের রাজত্ব ছিল, এখন এক ধরনের। এবং সাংবাদিকরা আজকে বলছে কি চেয়েছিলাম ডেমোক্রেসি, পেলাম কি মবক্রেসি। তা শব্দগুলো কেন আসবে? এটা তো আমাদেরও গায়ে লাগে, কারণ আমাদেরও তো গায়ে লাগে। সুতরাং এই জায়গা থেকে উদ্ধার পেতে পাওয়াটা আমি অস্বাভাবিক দেখছি না, যদি উনি ইতিমধ্যে বিতর্কিত কাজগুলো বলে যেগুলো আছে, এখানে তো আমরাও বলেছি, যেটা মনে করি যে এখতিয়ার বহির্ভূত, এই কাজ থেকে বিরত থেকে উনি রাজনৈতিক দলগুলো বা উনি যা এই দলগুলোকে আস্থায় নিয়ে কাজ করুক। কিন্তু আস্থায় নেওয়া মানে দেখেন এবারও কি শুরুতেই 2-3-4টা দলকে ডাকলো, তার মধ্যে হ্যাঁ নিঃসন্দেহে একটা তো বাংলাদেশের বাস্তবতায় তারা ক্ষমতায় ছিল, বড় দল। কিন্তু এরপরে এমন দলগুলোকে ডাকলো, আপনি একটু হিসাব করে দেখেন তো, তাহলে এর সমাধান কে দেবে? এবং একজন উপদেষ্টা এসে বলল যে বৃহৎ কয়টা দলের সাথে কথা বলছি, কোন দলের সাথে কাকে তুলনা করে তারা কথা বললো। এর তো একটা প্রতিক্রিয়া আছে, যার জন্য পরে যখন আমরা দেখা করতে গেলাম, আমাদের অন্য বিভিন্ন রাজনৈতিক দলের বন্ধুরা তো কঠোর ভাষায় সমালোচনা করলেন। তাই এইটা তো কোনো ভালো খবর না। ধরুন এই যে গোপালগঞ্জের মতো জায়গা, যেখানে নিশ্চয়ই সবার সমাবেশের অধিকার আছে, এইখানে মঞ্চ পোড়ানো, গাড়ি পোড়ানো এটা গ্রহণযোগ্য না। কিন্তু আপনি পলিটিক্যাল কালচারটা রাখবেন না, এমন উগ্র বক্তৃতা করবেন, সংকট তৈরি করেন। দিন দিন কিন্তু আরো শঙ্কার মুখে আমরা যাচ্ছি। তারপরে সবচেয়ে বড় দেখেন, এত বড় একটা হত্যাকাণ্ড ঘটে গেল, 2 জন উপদেষ্টা গেল, তারা যে কোত্থেকে ঘুরে আসলো, কিন্তু নিহত হওয়াদের বাড়ি গেল না। তোমার যদি ভয়ও লাগে, আপনাদের যদি ভয় লাগে, তো অন্য জায়গায় কথা বলতে পারতেন। তার মানে এটা তো মানুষ এগুলোকে ভালোভাবে নিচ্ছে না। এই সংকটগুলো উত্তরণ ঘটানোর জন্য রাজনৈতিক দলগুলোকে আস্থায় নিক, আর দেরি না করে সংস্কারের যতটুকু ঐক্যমত্য হয়েছে এইটাকে সামনে রেখে উনি নির্বাচন কমিশনকে বলুক, নির্বাচনের তারিখ ঘোষণা করুক, তাহলে দেখবেন আমরা একটা গণতন্ত্রের পথে হাঁটা আমরা শুরু করতে পারবো।